promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্তারিত খবরে আসি। কৃষ্ণনগরের ছাত্রী খুনের যে ঘটনা, সেই ঘটনায় একাধিক নতুন নতুন তথ্য পুলিশের হাতে আসছে। দেশরাজের সঙ্গে সম্পর্ক থেকে বেরোতে চাইছিলেন এই ঈশিতা, আর প্রতিশোধ নিতেই খুনের ছক কষে দেশরাজ। পরিবারের একাধিক সদস্যের সাহায্যে 3 সপ্তাহ ধরে ঈশিতাকে মারার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে সে। সোশ্যাল মিডিয়া আগ্নেয়াস্ত্র সমেত ছবি পোস্ট করে দেশরাজ। পুলিশ সূত্রে খবর, সম্পর্ক ভাঙার পরেও থেমে থাকেনি যোগাযোগ। কৃষ্ণনগরের তরুণী ঈশিতা মল্লিকাকে খুনের আগেও মেসেজ পাঠিয়েছিল এই অভিযুক্ত। নিজের হাত কাটা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টার মতো ভিডিও করে ঈশিতাকে পাঠায়। দেশরাজকে পাকড়াও করতে উত্তরপ্রদেশের দল পাঠিয়েছে নদিয়া পুলিশ। বেশ কিছু আপডেট ডিটেলে রয়েছে আমার সহকর্মী মহাদেবের কাছে। মহাদেব, এখনো পর্যন্ত এই দেশরাজের কীর্তি কারখানা কি কি জানতে পারা যাচ্ছে? এখনো পর্যন্ত কোন কোন ক্লু এবং তার সন্নিকটে পুলিশ যেতে পেরেছে? একদমই, দেখো, দেশরাজ পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং পরিবারের একাধিক সদস্যর সাথে যেমন কথা বলেছে, তেমনি কিন্তু তার বন্ধু বান্ধব কারা আছে তাদের সন্ধানে কিন্তু পুলিশ যথারীতি তল্লাশি চালাচ্ছে। কারা কারা রয়েছে সমস্ত, ওর মোবাইল ফোনটি প্রথম কিন্তু পুলিশ পায় এবং সেখান থেকে তল্লাশি শুরু করে এবং সেই তল্লাশির পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একাধিক ওই মোবাইল থেকেই সূত্র পাওয়া যায়। সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ তল্লাশি করে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। ধন্যবাদ মহাদেব। আমরা এখন বিভিন্ন টিম আমরা সার্চ এন্ড সিজারে রেডস চলছে। ইউপিতে বিভিন্ন জায়গা থেকে আমরা এভিডেন্স পাওয়ার পরে রেড করছি। এই লোক শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। কিছু ডেথ থ্রেটস দিয়েছে এই যে আসামি আছে, ও অ্যাঙ্গেল তদন্ত করছি। ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল মিডিয়া মেসেজেস আছে যে আমরা এক্সামিন করছি এখন। আফটার প্রপার ফরেন্সিক এক্সামিনেশন এটা আমরা বলতে পারবো কি কখন থেকে এটা ভয় দেখানো হচ্ছে। রত্নার সঙ্গে ডিভোর্স মামলা খারিজ, হাইকোর্টে এবার যাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখীর হাত ধরে লড়াই জারি রাখার অঙ্গীকার, শোভনের পাশে থাকার বার্তা দিয়েছেন বৈশাখী। রায়টা আদতে কি মনে হচ্ছে, কার পক্ষে গেছে, আপনার না রত্না চট্টোপাধ্যায়? সত্যি এক বিচিত্র রায়। এ বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, কি রায় হলো, আমার কাছে এখনও রায়টা পরিষ্কার নয়। একসঙ্গে থাকার আবেদনটা যদি রিজেক্ট হয়, তার অল্টারনেটিভ তো বিচ্ছেদ ছাড়া কিছু হতে পারে না। পুরুষরাও যে সমাজে কতটা অত্যাচারিত, সেটা কিন্তু আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি প্রত্যেক মুহূর্তে। নইলে 22 বছরের একটা বৈবাহিক সম্পর্ক আমি শখ করে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করিনি। সামাজিকভাবে স্ত্রী নয়, আইনত স্ত্রী নয়, একটা সূত্র দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমাদের যে সিদ্ধান্ত একদিন 12 সেপ্টেম্বর নিয়েছিলাম, দুজনে হাত ধরেছিলাম, আজকে সেটাকে না সম্পূর্ণভাবে একটা প্রপার সিল পড়লো, সোশ্যাল সিল, লিগাল সিল, সমস্ত। আর এই বিবাহের যে বন্ধনটা আইনত একটা সুতো সরুই, সেটাকে কিভাবে ছিন্ন করতে হয় সেটা দেখব। যে আদালতে যেভাবে উচ্চতর জায়গায় এটাকে শর্ট আউট করা যায়। আপনার ছেলে বলছে কামব্যাক বাবা। এই সামনে কাঁচ আছে, একবার ভেঙে জুড়ে দেখান তো। ন্যাচারালি ঋষি চট্টোপাধ্যায়, বায়োলজিক্যাল নিশ্চয়ই ফাদার, সে যে কমেন্টস করেছে, নিজে মনে করে ওর যোগ্যতা আছে আমার ছেলে হিসেবে পরিচয় দেওয়ার। আমি তো পরিচয় দেব না, বা দেওয়ার জায়গায়ও আর নেই। 12 সেপ্টেম্বর আমি হাত ধরে বলেছিলাম, বিশ্বাস রেখো, একদিন জয় আমাদের হবেই। লড়াইটা কঠিন আমি জানি, লড়াইটাকে কিন্তু ঠিক পথে নিয়ে গিয়ে এই তড়ি আমি তীরে কিন্তু ভেরাবই। আইনজ্ঞের সঙ্গে পরামর্শ নিশ্চয়ই আমি করছি। যে সম্পর্কটা প্রাণহীন, যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, সেখানে দুটো অবয়ব পড়ে আছে, কোন অবয়বটা কখন দাহ হবে সেটার অপেক্ষায়। তো এই ধরনের সম্পর্কের কি ভ্যালু আছে আমি জানি না। আমার সঙ্গে শোভনের যদি সম্পর্ক এরকম কখনো তলানিতে আসে, তাহলে আমি নিজেই ওকে মুক্তি দিয়ে বলবো। ও যদি কখনো ওর সন্তানদের কাছে ফিরতে চায় বা সন্তান যদি ওর কাছে আসতে চায়, এটা তো কেউ কখনো, মানে আমি অ্যাটলিস্ট কখনো আটকাবো না। ফ্যাক্ট ইজ, আমরা 8 বছর এত কুৎসা সত্ত্বেও যখন আমাদের সম্পর্কে এতটুকু আঁচড় পড়েনি,
তার মানে মানুষ এটুকু বুঝে গেছে যে প্রাণের টান থাকলে পরে কোর্টও কিন্তু রেস্টিটিউশনটা অ্যালাউ করে দিত। আমার খুব ভালো লাগে যখন লোকে ওকে দেখে বলে বাহ চেহারাটা খুব আগের থেকে উজ্জ্বল হয়েছে, এগুলো আমার জয়। আর এটাকে যদি পরাজয় ধরে তাহলে নিশ্চয়ই পরাজয়, কিন্তু অ্যাটলিস্ট রেস্টিটিউশন অ্যালাউ করে বলেনি যে যাও তুমি রত্না চ্যাটার্জির কাছে ফিরে যাও, ওটুকু তাহলে আমার জয়। অন্যদিকে আরজি কর হাসপাতালে দুর্নীতি তদন্তে সিবিআই স্ক্যানারে আরও এক তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের পর অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। আর্থিক কেলেঙ্কারির তদন্তে জিজ্ঞাসাবাদ, সিবিআই আশায় কোনো রকম খেদ নেই। জিজ্ঞাসাবাদের পর এমনটাই বলেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। এজেন্সির বিরুদ্ধে আবার সুর চড়া করেছেন রাজ্যের শাসক দলের নেতৃত্ব। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে, একটা এজেন্সি নয়। টিএমসিবির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তৃণমূল সুপ্রিমোর গলায় ছিল এজেন্সির বিরুদ্ধে চড়া সুর। 24 ঘন্টার মধ্যেই আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতি, অতীনের দুয়ারে সিবিআই। আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে গত 23শে অগস্ট শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি নার্সিংহোমে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সপ্তাহ ঘুরতেই সেই মামলারই তদন্তে কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়রের দুয়ারে কেন্দ্রীয় এজেন্সি। এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হবার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি, ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছে। আমার বাড়িতে সিবিআই এসছে, এর জন্য আমার কোনো খেদ নেই। শুক্রবার দুপুর 2:15 নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে অতীনের ফড়িয়াপুকুরের ফ্ল্যাটে পৌঁছয় সিবিআই। প্রায় 3 ঘন্টা পর বেরিয়ে যান তদন্তকারীরা। যে বৈঠকে রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় তিনি যেমন উপস্থিত ছিলেন, তার পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছিলেন, এমনকি রবি কল্যাণ সমিতির সদস্য হিসেবে অতীন ঘোষ তারও উপস্থিতি ছিল। এই 3 জনের উপস্থিতিতে এই সমস্ত বৈঠকে কি আলাপ আলোচনা হতো বা কি বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে এদিন তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্তকারীরা জানার চেষ্টা করেন। আরজি করের তৎকালীন রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত ছিলেন অতীন ঘোষ। আর্থিক দুর্নীতিকাণ্ডে একাধিকবার তাঁর নাম এসেছে। ক্যাফে তৈরির বরাত পাইয়ে দিতে অতীন ঘোষের সুপারিশ অভিযোগ হিসেবেও উঠে আসে। সেই সমস্ত বিষয়ে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ বলে সিবিআই সূত্রে খবর। আপনাকে নোটিশ পাঠালেও, আপনি আরজি করে যুক্ত না থাকলেও আপনাকে নোটিশ পাঠালেও আপনার কাছে উনি আসতে পারেন, আপনাকে প্রশ্ন করতে পারেন, এটা ওদের অধিকারের মধ্যে। সেই অধিকার প্রয়োগ করেছেন, এর জন্য আমি কোনো অসন্তুষ্ট নই। ফার্দার কি আপনার সঙ্গে যোগাযোগ করা হবে বা আপনাকে ডাকা হবে? না না, এরকম কোনো কথা ওরা বলেনি, কারণ এই নোটিশে তার কোনো প্রভিশন নেই। কোনো ডকুমেন্টস কিছু চাওয়া হয়েছে? না, কিচ্ছু না। আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার পর আর্থিক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়ছয়, টেন্ডারে অস্বচ্ছতা, সুপারিশের ভিত্তিতে বরাত সহ একগুচ্ছ অভিযোগ ওঠে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে মামলায় চার্জ গঠন করেছে সিবিআই। দুর্নীতি মামলায় এখনও জেলে সন্দীপ ঘোষ। তিলোত্তমা আরজি করে আর্থিক দুর্নীতির শিকার হয়েছেন। সন্দীপ ঘোষ ও প্রভাবশালীদের দিকে বারবার আঙুল তুলে এই দাবি করেছেন তার বাবা মা। এই নিয়ে সিবিআই পদক্ষেপে আশাবাদী তিলোত্তমার পরিবার। এতদিন আমরা এই নামটা সামনে আসছিল না, আমরা এই অতীন ঘোষের নামটা, কারণ হঠাৎ করে আজকে এসছে। একটু তো মনে হচ্ছে যে না, সিবিআই এই ব্যাপারটা অন্তত দেখছে, দুর্নীতি ব্যাপারটা একটু দেখা দরকার। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে সিবিআই অ্যাকশনে চলছে রাজনীতির তরজাও। অতীনের বাড়িতে করছে যে সিবিআই কো রেড করনে কা বাহানা চাইয়ে, যে ভয় দেখাও। দিল্লির থেকে ওদের ফোন, আমাকে নিজে সিবিআই অফিসাররা বলেছে যখন এসছিল, যে দিল্লির থেকে ফোন আসে, আমাদের কিছু করার থাকে না, আমরা আসি, আমরা জানি কিছু পাবো না। বেশি মিসইউজ অফ সেন্ট্রাল এজেন্সি করেছে, এখন হয়ে গেছে যে ডর সে ডর নেই লাগতা। ওনার কাছে কিছু জানার থাকে তাহলে 1 বছর ধরে ঘুমোচ্ছিল, তারপরে প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বলে যাওয়ার পর মনে হলো অতীন ঘোষের বাড়ি যাই। এটা কোনো কথা হলো? এটা হাঁসজারু না সজারু কি বলবেন আপনারা জানেন। এখানে প্রত্যেক জেলায় জেলায় রোগী কল্যাণ সমিতি আছে হসপিটালে, যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই থাকেন, কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধু খেয়েছেন। এখন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, উত্তর দিন প্রশ্নের। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির আঁচে ফুটছে বঙ্গ রাজনীতি। সিবিআই এর পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। অন্যদিকে আরজি কর দুর্নীতিতে একের পর এক তৃণমূল বিধায়কের দুয়ারে সিবিআই। অস্বস্তি বাড়ছে কি শাসক শিবিরে? সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার বুকে দুর্গাঙ্গন তৈরির সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সিদ্ধান্ত কার্যকর করতে এবার জমি চিহ্নিত করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রাথমিকভাবে নিউ টাউনে ইকো পার্কের উল্টো দিকে হিটকোর জমি নির্বাচিত হয়েছে। একটু ডিটেলে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে জানবো। দীক্ষা, এখনো পর্যন্ত এই সংক্রান্ত কি কি তথ্য সামনে আসছে, কি কি জানা যাচ্ছে, কি কি পদক্ষেপ ইতিমধ্যেই গৃহীত হলো?
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কলকাতার বুকে দুর্গাঙ্গন করতে চান, কারণ যেহেতু আমরা জানি কলকাতার এই দুর্গা পুজোকে ঘিরে যেভাবে মাতোয়ারা হয়েছেন এবং বিদেশি পর্যটকরা আসা শুরু করেছেন এবং ইউনিসেফ সেটাকে একটা হেরিটেজ কালচার বলে ঘোষণা করেছে, সেই জন্যই তারই প্রেক্ষিতে দুর্গাঙ্গন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তৈরি হবে। আজকে মুখ্য সচিব মনোজ পান্ত এবং হিডকোর যারা আধিকারিক রয়েছেন তারা এবং ফিরাদ হাকিম অর্থাৎ কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম এবং তিনি মিলে আজকে একটা বৈঠক হয় এবং সেখানে প্রাথমিকভাবে হিডকোর তরফ থেকে ঠিক নিউ টাউনে একটি জমি চিহ্নিত হয়েছে, যেটা আমরা জানি যে রয়েছে তার ঠিক অপোজিটেই একটা জমিকে চিহ্নিত করা হয়েছে প্রাথমিকভাবে। তবে মুখ্যমন্ত্রীকে আরেকবার সেই জমি দেখানো হবে এবং তারপরে সেই দুর্গাঙ্গন তৈরি হবে। মূলত দুর্গাপুজোর সঙ্গে যে সমস্ত ইতিহাস জড়িত রয়েছে তার জন্য একটা গ্রন্থশালা ওটা থাকবে, যাতে ভবিষ্যতে কেউ যদি এই বিষয়ে কোনো গবেষণার কাজ করতে চান সেই গবেষণা। অনেকগুলো দিক, অনেকগুলো পেরিফেরির মাথায় রেখে এই সিদ্ধান্ত। ধন্যবাদ তোমার দীক্ষা।